উদ্বেগের বিষয়টি হচ্ছে যে ৭০-৮০ দশকেও আমরা সহিংস রাজনীতি দেখতাম, চোরাগোপ্তা হামলা গুলি হতো, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা উদ্বেগের সাথে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ, নারী, শিশু তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং ব্যাপারটি এখন রুটিনে পরিণত হচ্ছে। তো রাজনীতিকদের কাছে কি মানুষের জীবনের দাম আরও কমে গেছে, মোহাম্মদ আরাফাত? দেখুন, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলি যে প্রথমে আমি বলেছি একটি গণতান্ত্রিক সমাজে দুটো রাজনৈতিক প্রতিপক্ষ তাদের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে কিন্তু এই সংঘাত থাকবে না। কিন্তু এখানে যেহেতু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মতবিরোধের চাইতে তাদের মধ্যে বিভক্তি আছে, যে কারণে এখানে প্রতিদ্বন্দ্বিতার বদলে তাদের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্টের জন্ম নিচ্ছে। এটার কারণ হচ্ছে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আরেকটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তার সমস্ত কর্মকাণ্ড। এবং আজকে এসে যেটি হয়েছে, আপনার সাথে আমি এক জায়গায় আমি একমত, আবার আপনার সাথে আমি দ্বিমত পোষণ করবো সেইখানে যে বাংলাদেশের রাজনীতিতে এটি সত্য কথা যে সহিংসতা ছিল, ভায়োলেন্স যেটাকে আমি বলছি আমরা, কিন্তু এই সহিংসতার শিকার হয়েছে মূলত রাজনীতির কর্মীরা এবং কখনো কখনো অ্যাক্সিডেন্টালি সাধারণ মানুষ ক্ষেত্র বিশেষে এই সহিংসতার শিকার হয়েছে। কিন্তু আজকে এসে যেটি আমরা দেখছি সেটি কিন্তু সহিংসতায় নেই। আর এখন আমরা দেখছি রীতিমতো পরিকল্পিত সন্ত্রাস, যার শিকার হচ্ছে একেবারেই আম জনতা, সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগ বিএনপি কিছুই করে না। এবং এই ঘটনাটি কেন ঘটলো? এই যে একটা কোয়ালিটেটিভ শিফট এই আপনার আন্দোলনের নামে ভায়োলেন্স থেকে সন্ত্রাসে নিল, এটার কারণ হচ্ছে মূলত আজকে বিরোধী দলের সাথে একটি জঙ্গিবাদী গোষ্ঠী, একটি সন্ত্রাসী গোষ্ঠী জামাতে ইসলাম তাদের সাথে আছে। এটা হচ্ছে তাদের নেচার। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে ধরেন বেগম খালেদা জিয়া আজকে অবরোধ ডাকলো, হরতাল ডাকলো, এবং সেগুলো ডাকার ফলে বাংলাদেশের মানুষ ধরেন সাফার করছে, ইকোনমি সাফার করছে। সেগুলো নিয়ে আমরা বলতে পারি দু দলের মধ্যে সংলাপ হওয়া উচিত, তাদের প্রত্যেকে আমরা দোষ দিতে পারি, কিন্তু যেগুলো অতীতে হয়েছে। কিন্তু আপনি প্রত্যেকদিন পেট্রোল বোমা মেরে একেবারে সাধারণ মানুষকে মেরে ফেলছেন পরিকল্পিতভাবে দিনের পর দিন। এই ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো ঘটেনি। সাধারণ মানুষকে মেরে ফেলে তাদেরকে হস্টেজ বানিয়ে আপনি আপনার দাবি মানানোর জন্য যে বাধ্য করার যে প্রচেষ্টা, ব্ল্যাকমেল করে, এই ব্ল্যাকমেল কালচারটা সাধারণ মানুষের উপর দিয়ে সাধারণ মানুষকে ভিক্টিমাইজ করে, এই জিনিসটি শুধু আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীরা এই কাজটি করে, যে কাজটি এখন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই বিরোধী দল ঘটাচ্ছে। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। কাজে আমাদের এখানে সেপারেট করতে হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা অবরোধ দেখেছি, হরতাল দেখেছি, পার্টির ক্যাডারদের মধ্যে মারামারি দেখেছি, সহিংসতা দেখেছি, সংঘাত দেখেছি, এবং কখনো কখনো এই সহিংসতা এবং সংঘাতের মধ্যে অ্যাক্সিডেন্টালি সাধারণ মানুষকেও পড়তে দেখেছি। কিন্তু প্রত্যেক দিন রেগুলার বেসিসে পরিকল্পনা করে সাধারণ মানুষকে প্রত্যেক দিন পুড়িয়ে মারার যে টেন্ডেন্সিস, এই যে ট্রেন্ড, এবং সেইভাবে দাবি আদায় করার যে প্রচেষ্টা, একটা ভয়ানক একটা সিচুয়েশন তৈরি করা, এই ঘটনাটি কখনো ঘটেনি। এই ধরনের ঘটনা দলকে দোষ দিতে চাই না, এখানে আমি বাংলাদেশের রাজনীতি দোষ দিতে চাই না, এখানে আমি দোষ দিতে চাই এই সন্ত্রাস যারা ঘটাচ্ছে তাদেরকে। এবং এই সন্ত্রাসীরা কাদের মদতে এই কাজটি করছে? আমাদের তো কাউকে তো দায়িত্ব নিতে হবে এটার জন্য। সন্ত্রাসীরা কাদের মদতে? যে বাংলাদেশ হরতাল অবরোধের জন্য যদি সাফার করে থাকে, অর্থনীতি এবং বিভিন্ন কিছু যদি সাফার করে থাকে, তার জন্য সংলাপে বসা উচিত দুই দলকে। কিন্তু সন্ত্রাসের নামে যে দানব আপনি আনলিশ করেছেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন, এই দানবের সাথে কোনো সংলাপের মাধ্যমে সমাধান হতে পারে না। এই দানবকে আপনার রুল অফ ল আপহোল্ড করে আইনের মধ্যে এনে এই দানবকে আপনার কাবু করতে হবে, বশীভূত করতে হবে। কারণ আপনি যদি এই দানবকে আনলিশ করে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে যদি সংলাপে বাধ্য করতে চান, তাহলে আপনি কিন্তু এনকারেজ করছেন সন্ত্রাসীদের আরো সন্ত্রাস করতে। তখন তারা ভাববে হ্যাঁ, আরো 10টা সাধারণ মানুষকে পুড়িয়ে মারলে মনে হয় তাদের দাবি দেওয়া পূরণ হবে। কিন্তু এইখানে কোনো কম্প্রোমাইজ করা ঠিক হবে না। এটা রাজনীতি নয়, ধন্যবাদ। এটা হচ্ছে সন্ত্রাস রীতিমতো। এটাকে আলাদা করতে হবে। সহিংসতার রাজনীতি বাংলাদেশে ছিল, এখনো হয়তো আছে, কিন্তু সহিংসতার রাজনীতি থেকেও সন্ত্রাসের রাজনীতিকে আলাদা করতে হবে। যে সন্ত্রাসের রাজনীতির ভিকটিম হচ্ছে একেবারে আমজনতা, সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগ বিএনপি কিছু করে না, যারা তাদের প্রাত্যহিক জীবন সংগ্রাম নিয়ে ব্যস্ত, যাদের কোনো স্টেক নাই এই রাজনীতিতে ওই অর্থে ডিরেক্টলি। মোহাম্মদ আরাফাত, ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ। জোনায়েদ সাকি, খুব সংক্ষেপে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আশু করণীয় কি, খুব সংক্ষেপে? না দেখুন, মানে একটা কথা খুব সংক্ষেপে এটাই বলা যায় যে মানে আসলে রাষ্ট্র নিজেও কিন্তু মানে বল প্রয়োগ করে।
মানে যেটাকে ভায়োলেন্স বলছেন কিংবা মানে বল প্রয়োগটা রাষ্ট্র করে, কিন্তু সেটার পেছনে একটা আইনি ভিত্তি থাকে, জনগণের সম্মতি থাকে। এখন জনগণের সম্মতির ভিত্তিতে আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে রাষ্ট্র বল প্রয়োগ, কিন্তু রাষ্ট্র নিজেই যখন আবার আইন ভঙ্গ করে, নিজে আইনকে অতিক্রম করে মানে বল প্রয়োগে যায়, তখন কিন্তু সে একটা ভায়োলেন্সের জন্ম দিচ্ছে। এবং এইটা মানে বাংলাদেশের সরকারগুলো যারাই ক্ষমতা গিয়েছে এই কাজটা তারা বহুবার করেছে বলেই আমরা দেখেছি যে এই যে মানে এই ভায়োলেন্সটা বাংলাদেশের রাজনীতিতে একটা মানে রাষ্ট্র নিজেই একটা উৎসে পরিণত হয়েছে। এটা তো মানে প্রেক্ষাপটের কথা বললাম। ঠিক যদি আমরা বর্তমান পরিস্থিতিতে আসি, একেবারেই সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা যাই, তাহলে আমরা যে ভায়োলেন্সটা দেখতে পাবো তার পেছনে এটা কিন্তু মানে একটা অত্যন্ত উদ্বেগজনক লক্ষণ আকারেই আমাদের এখানে সামনে আসছে। যে এখানে খুব মানে পরস্পর দুই দলের মারামারি থেকে এখন এটা গুপ্ত হামলার দিকে যাচ্ছে। নিঃসন্দেহে এটা মাত্রাগত দিক থেকে একটা নতুন মাত্রা। কিন্তু এর প্রেক্ষাপটেও কিন্তু এগুলো এখনো পর্যন্ত আমরা বলবো যে এটা উপসর্গ কিংবা এগুলো সিম্পটম আকারে আছে। এগুলোর মূল কারণটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট আছে, যে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের একটা নিয়মতান্ত্রিক পথ এখনো পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত হয়নি। এবং না হওয়ার ফলাফল হচ্ছে এই যে বাংলাদেশে এই মানে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে, এবং সেটা কখনো কখনো মানে একটা এইরকম সহিংস রূপে হাজির হচ্ছে। ফলে যখন শান্তিপূর্ণ অবস্থা থাকে তখন এটাকে বলা চলে বড়জোর দুই সংঘাতের মধ্যবর্তী কাল। এখন এই যে রাজনৈতিক সংকট যেটা নিয়ে আমরা কথা বলেছি, যে ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ পথ এখানে এখনো তৈরি হয়নি, এটা তৈরি করার ক্ষেত্রে বাধাগুলো কি কি? এখন জামাতে ইসলামীর প্রসঙ্গটা আসে। বাংলাদেশে আমরা মনে করি যে জামাতে ইসলামী 1971 সালে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই এই নামে কোন দল তো বাংলাদেশে আসলে ক্রিয়াশীল থাকতে পারে না। কিন্তু এটা আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই দলটি নানানভাবে আছে। তাদেরকে এখনো পর্যন্ত আইনিভাবে নিষিদ্ধ করা হয়নি। আমরা সেটা সবসময় দাবি তুলেছি। কিন্তু এটা দ্রুত সম্পন্ন করাটাও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের গুণগত এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য জরুরি। এবং এই কাজ সম্পন্ন করেই যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সংকটের যে মূল জায়গা, ক্ষমতার খুবই কেন্দ্রীভূত চেহারা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ক্ষমতার ভারসাম্য নাই, এবং সেগুলো তৈরি করার দিকে আমরা যদি না যাই, একটা গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতার দিকে আমরা না যাই, গণতান্ত্রিক সংবিধান তৈরি না করি, তাহলে কিন্তু এই রাজনৈতিক সংকট থেকে আমরা মুক্ত হতে পারবো না। এবং তখন সন্ত্রাস কিংবা সহিংসতাকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বিষয় হিসেবে দেখা হবে, এবং সেটা দেখলে অনেক বেশি গণতান্ত্রিক স্পেসগুলো আসলে কার্যকর থাকবে না, এবং তার ফলে যেটা আসল রোগ সেটা থেকেই যাবে। এবং এই উপসর্গকে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখে তাকে দমনের হয়তো উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু সেইভাবে এই সমস্যার সাময়িক কিছু সমাধান হলেও পূর্ণ সমাধান হবে না, বারে বারে সেটা দেখা দিবে। ফলে এইরকম একটি অবস্থায় মূলত আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে রাজনৈতিক সংকটটার দিকেই সমাধানের জায়গা। এবং সেক্ষেত্রে আমরা দুই দলকে আজকে যেভাবে দেখছি, এবং এক দল গণতান্ত্রিক স্পেস পূর্ণ বন্ধ করে দিচ্ছে, আরেক দল সহিংস রাজনীতির দিকে যাচ্ছে, তাতে আমাদের সাধারণ মানুষ তার বলি হচ্ছেন, আগুনে পুড়ে মারা যাচ্ছেন। এই অবস্থা বন্ধ করতে হলে আজকে জনগণের একটা শক্তি, তাদের একটা ঐক্যবদ্ধ চাপ, একটা উত্থান দরকার, যেটা হয়তো এই দুই দলকে তাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসতে মানে একেবারে রিজিড অবস্থান থেকে সরে আসতে একটা জায়গায় আনবে, এবং এখানে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করবে, যে গণতান্ত্রিক পরিসর, গণতান্ত্রিক ব্যবস্থায় কেবলমাত্র আজকে উগ্রবাদী শক্তিগুলোকে আজকে কোণঠাসা করতে পারে। Lisa, what we have been witnessing in Bangladesh politics is that ordinary people, the people of Bangladesh, have become hostage to the political parties. How can they come out of it? What do you think? Well, first of all, whereas one can understand why the opposition is frustrated because of the flawed elections, I think this transport blockade is not the way to pursue its demands from the government. They have to find another way to pursue their demands. So they must call off the transport blockade. Secondly, the government needs to release the opposition members that it has arrested. It's arrested many members. There are concerns about the treatment of these people while they're being detained. So in order to bring a resolution to the situation in an immediate manner, I think the blockade should be called off and the government should release the opposition members. Now, over the longer term, I think we have to see
the opposition and the government sit together, and the government must acknowledge the opposition's concerns. Bangladesh has always been an important Muslim democratic country that has had good relations with the U.S. But unfortunately, we have a situation where we have one-party rule. And I think Sheikh Hasina needs to recognize the importance of democratic institutions in the country and find a way to allow the opposition to express their viewpoint. You simply can't have one-party rule and call yourself a democracy. মোহাম্মদ আরাফাত এবং জোনায়েদ সাকি, আপনাদের দুজনের কথাই আমার কাছে মনে হচ্ছে যে চালকের ভূমিকায় যেহেতু সরকার, তাদের ওপরই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দায়িত্বটিও তাদের ওপর বর্তাচ্ছে। এবং জোনায়েদ সাকি, আপনি যেটি বলছেন যে এই ক্ষেত্রে আপনি বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকেও বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে, সেখানেও কিন্তু সরকারের ওপরই দায়িত্বটা বেশি বর্তাচ্ছে। তবে বিরোধী দলকেও এখানে একটা সহযোগিতামূলক অবস্থানে আসতে হবে, সেটাও আমার মনে হয় যে আমাদের সবার কাম্য। আশা করছি আপনাদের সাথে ভবিষ্যতে আবার আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ আরাফাত, জোনায়েদ সাকি এবং লিসা কার্টিসের সাথে। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।